ওয়েস্ট এশিয়া বা পশ্চিম এশিয়া পৃথিবীর মানচিত্রে এমন একটা জায়গা যা এই মুহূর্তে জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। রোজ সকালের খবরের কাগজ খুললেই শুধু বোমাবাজি, মৃত্যু আর ধ্বংসের খবর। একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে শুরু হওয়া যুদ্ধ আজ যেন দাবানলের মতো গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ভয়ঙ্কর ব্যাপার হলো এই লড়াই এখন আর শুধু দুটো দেশের মধ্যে আটকে নেই, এই যুদ্ধজালে জড়িয়ে পড়ছে বিশ্বের একের পর এক শক্তিশালী দেশ। কিন্তু কেন, কিভাবে এই সুন্দর একটি অঞ্চল আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে? চলুন আজকের ভিডিওতে আমরা এই যুদ্ধের পিছনে থাকা আসল ইতিহাস, আমেরিকা, দুবাই, পাকিস্তান, চীনের মতো দেশের ভূমিকা এবং সবশেষে এই বিশাল ডামাডোলের মধ্যে আমাদের ভারতের অবস্থান ঠিক কী তা একদম সহজ ভাষায় বুঝে নিই। এই যুদ্ধের বীজ কিন্তু আজ পোতা হয়নি, এর শেকড় লুকিয়ে আছে ইতিহাসের অনেক গভীরে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এই অঞ্চলে শুরু হয় জমি আর ক্ষমতার দখলদারি। কিন্তু আসল সমস্যার সূত্রপাত হয় 1947-48 সালে, যখন ইসরায়েল নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। ফিলিস্তিনি বা প্যালেস্টাইনের মাটি এবং পবিত্র ধর্মীয় স্থানগুলোর অধিকার নিয়ে শুরু হয় এক রক্তক্ষয়ী সংগ্রাম। এরপর 1967 সালের ঐতিহাসিক যুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কখনো সরাসরি আবার কখনো প্রক্সি বা ছায়াযুদ্ধের মাধ্যমে এই লড়াই চলছে। একদিকে ধর্মীয় ও জাতিগত বিভেদ, অন্যদিকে তেলের খনির দখল এবং নিজেদের আধিপত্য বিস্তারের লোভ। সব মিলিয়ে এই গোটা অঞ্চলটি পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দাবার বোর্ডে। এবার আসি এই দাবার বোর্ডের আসল খেলোয়াড়দের কথায়। সবার আগে নাম আসে আমেরিকার। ইসরায়েলের সবচেয়ে বড় ঢাল হচ্ছে এখন আমেরিকা। কোটি কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র থেকে শুরু করে জাতিসংঘের ভোট পাওয়ার সব দিক দিয়েই আমেরিকা ইসরায়েলকে সুরক্ষা দিয়ে আসছে। এর পিছনের কারণ হচ্ছে পশ্চিম এশিয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখা এবং ইরানকে চাপে রাখা। এর আরও একটা অন্য সাইড আছে। আমেরিকা অনেকদিন আগেই এই যুদ্ধ চাইলে বন্ধ করতে পারত, কিন্তু সে করেনি। এর পিছনে কারণ হচ্ছে এসব অঞ্চলে জঙ্গি গোষ্ঠীদের একে অপরের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব চলেই আসছে, আর তারা সবাই ওয়েপেনটা কিনছে আমেরিকার কাছ থেকে। আর তাই আমেরিকা নিজেদের ব্যবসার জায়গা বজায় রাখতে এই যুদ্ধ রুখতে নারাজ। অন্যদিকে দুবাই বা সংযুক্ত আরব আমিরশাহী, এদের অবস্থা কিছুটা অদ্ভুত। এরা নিজেদের অর্থনীতি আরও মজবুত করতে ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তি করেছে। তারা চাইছে যে কোনো মূল্যে নিজেদের দেশের শান্তি ও ব্যবসা দুটোকেই বজায় রাখতে, যদিও এখনকার অবস্থায় তা সম্ভব হচ্ছে না। এবার যদি পাকিস্তানের দিকে তাকাই, তাহলে তাদের অবস্থান পুরোপুরি ইসরায়েল বিরোধী। পাকিস্তান ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকৃতি দেয় না। এদেশের অর্থনীতি শেষ, কিন্তু আবেগ অবাধ। শুধুমাত্র ধর্মীয় আবেগের কারণে যতই না এদেশের নুন আনতে পান্তা ফুরোক, তবুও আগাগোড়াই তারা ফিলিস্তিনিদের পক্ষে সবসময় সরব হয়েছে। এর পাশাপাশি লেবাননের হিজাবুল্লাহ এবং ইয়ামেনের হুতিদের মতো গোষ্ঠীগুলো এই যুদ্ধের আগুনে লাগাতার ঘি ঢেলে চলেছে। যদিও বললে বিশ্বাস হবে না, একসময় এই ইরান আর আমেরিকার বন্ধুত্ব ছিল গভীর। খামেনি ও খোমেনির আগে ইরানের সরকার চালাতো পেহেলভি ফ্যামিলি। এই সময় ইরানের নাম ছিল ইম্পেরিয়াল স্টেট অফ ইরান। তবে এই সরকার কিছুটা আমেরিকার হাতের পুতুল ছিল, মানে ওয়েস্টার্ন কালচারে ছেয়ে গিয়েছিল গোটা দেশ। এই সুযোগটাকে কাজে লাগায় রাশিয়া। মস্কোর মদতে আয়াতুল্লাহ খোমেনি 1979 সালে মুসলিম বিপ্লবের মাধ্যমে পেহেলভির শেষ সম্রাট মোহাম্মদ রেজা পেহেলভিকে সিংহাসনচ্যুত করে এবং দেশ থেকে পালাতে বাধ্য করে। আর তখন থেকেই ইরানে শুরু হয় খোমেনির মৌলবাদী মুসলিম শাসন। সেই থেকেই আমেরিকার সাথে ইরানের বন্ধুত্বে দাঁড়িয়ে পড়েছে। আর এই মুহূর্তে খোমেনির একনিষ্ঠ ভক্ত খামেনির মৃত্যুর পর আমেরিকা সম্পূর্ণ চেষ্টা করছে রেজার বংশধরকে পুনরায় ইরানের সিংহাসনে বসানোর। গোটা বিশ্ব যখন পক্ষে বিপক্ষে দুভাগে বিভক্ত, তখন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক কী? এক কথায় বলতে গেলে ভারত হাঁটছে একটা অতি সূক্ষ্ম সুতোর উপর দিয়ে। ভারতের কূটনীতি এখন চমৎকার। ভারত যেমন ইসরায়েলের খুব কাছের বন্ধু, আমাদের প্রতিরক্ষা, আধুনিক কৃষি এবং টেকনোলজিতে ইসরায়েল ভারতের অন্যতম বড় পার্টনার। আবার অন্যদিকে আরব দেশগুলোর সাথেও ভারতের সম্পর্ক দারুণ। আমাদের দেশের কয়েক লক্ষ মানুষ জীবিকা নির্বাহের জন্য সেই দেশে বসবাস করছে, আর ভারতের প্রয়োজনীয় তেলের একটি বিশাল অংশ আসছে সেখান থেকেই। তাই ভারত কোনো একটি নির্দিষ্ট অন্ধপক্ষ না নিয়ে অত্যন্ত ব্যালেন্সড অবস্থান নিয়েছে। ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সন্ত্রাসবাদকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, কিন্তু একই সাথে ফিলিস্তিনি সাধারণ মানুষের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিকেও ভারত বরাবর সম্মান জানিয়েছে। অর্থাৎ যুদ্ধ বা ধ্বংস নয়, বরং আলোচনার মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান চায় ভারত। তবে এই যুদ্ধ কবে থামবে তা হয়তো বিশ্বের কোনো রাষ্ট্রনেতাই আজ নিশ্চিতভাবে বলতে পারছে না, কিন্তু এর ভয়ঙ্কর প্রভাব পড়ছে গোটা বিশ্বের অর্থনীতি এবং সাধারণ মানুষের উপর। আপনাদের কি মনে হয় এই মহাযুদ্ধের শেষ পরিণতি কী হতে পারে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।